জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। তাদেরকে আগে বাংলাদেশে ফিরিয়ে আনেন, তাদের ফাঁসির রায় কার্যকর করেন, বিচার নিশ্চিত করেন, তারপরে ভারতের সাথে সুসম্পর্ক হতে পারে। চরমভাবে ব্যর্থ একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তার সময়ে বাংলাদেশের চাঁদাবাজির স্বর্গরাজ্য বাংলাদেশ পরিণত হয়েছে, মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, বাংলাদেশে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। আজকে সারা দেশ চাঁদাবাজির সংগ্রাজ্যে পরিণত হয়েছে। তোমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে দুর্নীতি এবং লুটপাট করার জন্য নয়, জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যাতে সরবরাহ করতে পারো, তেল গ্যাস যাতে সরবরাহ করতে পারো, সেজন্য তোমাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। আপনারা ক্ষমতায় বসে আপনাদের সন্তানরা লুটপাট করবে, বিভিন্ন মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করবে, এটার জন্য কেউ আপনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখবে না। বাংলাদেশের ঘরে ঘরে গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, তাহলে তারেক রহমান যদি না দিতে পারে উনি ক্ষমতায় থাকতে পারবেন না। এক পাশে সিটি কর্পোরেশনের লোগো, আরেক পাশে বিএনপির দলীয় লোগো, তারপরে তার বড় ছবি দিয়ে সারা ঢাকায় পোস্টারিং করে ছড়িয়ে ফেলেছে। আমি ছোট্ট একটা স্মৃতি বলবো, 2013 সাল বেগম খালেদা জিয়া ঠিক এই জায়গায় বক্তব্য দেওয়ার জন্য এসেছিলেন। আমিও এইখানে এসেছিলাম, আপনাদের কাতারে ছিলাম। এখানে দেখি চেয়ার নিয়ে মারামারি শুরু করে দিয়েছিল তৎকালীন ছাত্রদল যুবদল। ওই সময় বুঝেছিলাম এরা হাসিনাকে ফালাইতে পারবে না। তখন আমরা ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে গুছানোর কাজ আরম্ভ করি। 17 বছর লেগেছে, সকল দল মিলে ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে বিতরণ করেছে। এখন আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে নাকি আপা টুপ করে ঢুকে পড়বে, আমরা বাইচে থাকতে আপা আসতে পারবো? বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম রয়েছে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, বাসায় বাসায় যান। যে জায়গায় গ্যাস নাই, যে জায়গায় বিদ্যুৎ নাই, এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে পড়ুন। সরকার বলছে ভারত থেকে ডিজেল নিয়ে আসবে, তেল নিয়ে আসবে, ভারত আবার ইরান থেকে নিয়ে আসে। আমরা সরকারকে বলবো, সংসদে অনেক মিথ্যাচার করেছেন, জনগণের সামনে আপনাদের মুনাফিকি চরিত্র স্পষ্ট হয়ে পড়েছে। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। তারেক রহমান গদি ছাইড়া দেন। যদি গদি টিকাইতে হয় বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে জ্বালানি সংকটের সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশে ভারতের বিরুদ্ধে, অগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে হবে, মোদি তুমি যেমন প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী। বাংলাদেশের আজাদি নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। শেষ কথা বলবো, এখানে শহীদ উসমান হাদির হাজার হাজার উত্তরসূরি দাঁড়িয়ে আছে। শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আমরা কি মাঠ ছাড়ব? শহীদ উসমান হাদি ভাইয়ের উত্তরসূরিরা কি ঘুমিয়ে আছে? আজাদির লড়াই চলবে। সে লড়াই ঐক্যবদ্ধ হন। অতি সত্বর আমাদের বাংলাদেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ঘোষণা হবে, অলরেডি ঘোষণা হয়েছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় আপনারা কাউন্সিলর হওয়ার প্রস্তুতি নেন, এবং যারা মহিলা কাউন্সিলর হওয়ার প্রস্তুতি নিচ্ছেন আপনারা হলো সর্বসম্মতিক্রমে প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ ঢাকার 2টি মেয়র এনসিপির ঘরে থাকবে এবং কাউন্সিলর এনসিপির ঘরে থাকবে। সবাই সুন্দরভাবে এখান থেকে যাব।
কেউ যদি প্রোগ্রামের আশেপাশে ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে পুরো বাংলাদেশ তীব্র জ্বালানি সংকটে ভুগতেছে এই মুহূর্তে, এবং আমরা বলেছি সরকারের অপরিকল্পনা, সরকারের নজিরবিহীন লুটপাট, দুর্নীতি এর জন্য দায়ী। তারেক রহমান বর্তমান সরকার প্রধান, উনি যখন দেশে এসেছিলেন, প্রথম দেশে এসে কি বলেছিলেন আপনাদের মনে আছে? উনি এসে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। ওনার কি আছে? একটা প্ল্যান আছে। তো এই প্ল্যান আপনারা 5 মাসে 6 মাসে দেখছেন? পুরা বাংলাদেশ কিন্তু তারেক রহমানের প্ল্যান দেখে ফেলেছে। তারা বলেছিল নির্বাচিত সরকার আসলেই দেশের সব সমস্যার সমাধান হবে, রাজনৈতিক সরকার আসলেই দেশের আইন শৃঙ্খলা ঠিক হয়ে যাবে, দেশের অর্থনীতি ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম নির্বাচিত সরকার আসার পরে দেশের আইন শৃঙ্খলার পরিবেশ আগের তুলনায় আরো বাজে হয়েছে। দেশের চাঁদাবাজি আগের তুলনায় আরো বেড়েছে, দেশের দুর্নীতি আগের তুলনায় আরো বেড়েছে। এখন তো মন্ত্রীদের ছেলেরাও নাকি দুর্নীতি করছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে। বাপের দোয়া মায়ের দোয়া কমিটি হচ্ছে, লুটপাট হচ্ছে, দুর্নীতি হচ্ছে। ফলে এই সরকার অব্যবস্থাপনা এবং অপরিকল্পনার কারণে আজকে তেলের দাম, গ্যাসের দাম, চালের দাম, সবজির দাম সবকিছুই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সরকারের মন্ত্রীদের মুখের কথা শুনলে মনে হবে বাংলাদেশ বেহেশত হয়ে গিয়েছে, দেশে কোনো সমস্যা নাই। ফলে এই যখন দেশের পরিস্থিতি, তারা তাদের পেজ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের একটা চার্ট দিয়েছে, দেখেছেন আপনারা? আমরা জানতে চাই এটা কোন বাজারের চার্ট, আমরা সেই বাজার থেকে বাজার করতে চাই। সবজির দাম কি বাড়ছে কমছে না বাড়ছে? ব্রয়লার মুরগির দাম কি কমছে না বাড়ছে? সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। অথচ বাজেট সেশনে তারা কি বলছিল যে এই বাজেট হওয়ার পরে কোনো কিছুর দাম নাকি বাড়ে নাই, কোনো কিছুর দাম নাকি বাড়বে না। এইরকম একের পর এক মিথ্যা কথা তারা বলে যাচ্ছে। সবচেয়ে বড় মিথ্যা কথাটা কি বলেছিল? নির্বাচনের সময় বলেছিল গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন, জুলাই সনদ আপনারা বাস্তবায়ন করুন। কিন্তু সবাই মিলে যখন গণভোটে আমরা হ্যাঁ ভোট দিলাম, 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। তারপরে তারা ক্ষমতায় গিয়ে সেই গণভোটে হ্যাঁ তারা বাস্তবায়ন করলো না। তারা সংবিধান সংশোধন কমিটির নামে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে, প্রতারণা করেছে। ফলে এই সরকারকে আমরা একটা প্রতারক সরকার বলতে পারি, একটা বিশ্বাসঘাতক সরকার বলতে পারি, যারা এই দেশের জনগণের সাথে জুলাই গণ অভ্যুত্থানের সাথে হাজারো শহীদদের সাথে প্রতারণা করে ক্ষমতায় এসেছে। প্রিয় মহানগরবাসী, আমরা জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে। বাংলাদেশের ইতিহাসের লোডশেডিং এর ইতিহাসের রেকর্ড ভেঙেছে এই সরকার মাত্র 5 মাসে। আমরা 2001 থেকে 6 এর ঘটনা জানি, লোডশেডিং কিভাবে হয়েছিল, কিভাবে খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। আমরা একই রকম দেশ আবারও দেখতে পাচ্ছি। দেশে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, জ্বালানি নাই, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে, ভুতুরে বিল আসছে। বিদ্যুৎ একদিকে নাই, অন্যদিকে ভুতুরে বিল আসছে সকলের বাসায়। এই হচ্ছে দেশের পরিস্থিতি। তখন আমরা দেখতে পাচ্ছি যে তেলকে বেসরকারীকরণ করা হচ্ছে। একটা বেসরকারি কোম্পানির হাতে দেশের তেলের নিয়ন্ত্রণ, বাজারজাত, আমদানি সবকিছু তড়িঘড়ি করে তুলে দেওয়া হচ্ছে, পায়তারা করা হচ্ছে। ফলে এই সরকার জনগণের সরকার না, এই সরকার হচ্ছে বড় বড় দুর্নীতি মাফিয়া ব্যবসায়ীদের সরকারে পরিণত হয়েছে। যাদের টাকা নিয়ে তারা নির্বাচন করেছিল, এখন তাদের হাতে দেশের সম্পদকে তুলে দিচ্ছে। ফলে বিএনপির সরকার আমরা দেখেছি যে তারা যারা ব্যাংক লোপাটকারী তাদেরকে সুযোগ করে দিয়েছে, যারা ঋণ খেলাপি তাদেরকে সংসদে দিয়েছে, মন্ত্রণালয়ে দিয়েছে,
যারা তাদের নির্বাচনে হেরে গিয়েছে তাদেরকে সিটি কর্পোরেশনে প্রশাসক বানিয়েছে। রাষ্ট্রের টাকা খরচ করে তারা নিজেদের নির্বাচনী প্রচারণা করছে। দেশের সকল প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে স্থানীয় সরকার সব কিছুতে দলীয় লোক বসিয়ে দুর্নীতি এবং লুটপাট শুরু করেছে। আপনারা দেখবেন সারা দেশে ইউনোদেরকে মারধর করা হচ্ছে ফ্যামিলি কার্ডের জন্য। কারা মারধর করছে? ছাত্র দল, যুব দল এবং বিএনপির নেতা কর্মীরা। তার মানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যে কার্ডের রাজনীতি, সব কার্ড জনগণ পাচ্ছে না। কারা পাচ্ছে? তাদের সন্ত্রাসী বাহিনীরা, তাদের চাঁদাবাজ বাহিনীরা পাচ্ছে এবং সেটার জন্য প্রশাসকদেরকে তারা চাপ দিচ্ছে, ইউনো ডিসিদেরকে তারা চাপ দিচ্ছে, তারা মারধর করছে। এই যখন দেশের পরিস্থিতি, জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। আগামী স্থানীয় সরকারে দেখিয়ে দিবে, নির্বাচনে দেখিয়ে দিবে এবং আগামীতে যে আন্দোলন আসছে সেই আন্দোলনও দেখিয়ে দিবে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম এবং আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদেরকে বলেছিলাম যে গণভোটে হ্যাঁ ভোট দিন, হ্যাঁ ভোট দিলে দেশের সংস্কার হবে, পুলিশের সংস্কার হবে, বিচার ব্যবস্থার সংস্কার হবে, স্থানীয় সরকারের সংস্কার হবে, মিডিয়ার সংস্কার হবে। আমরা সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই সরকার যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। এই সরকার যদি গ্যাস সরবরাহ করতে না পারে, গ্যাসের দাম যদি দাম না কমায়, বিদ্যুৎ যদি সরবরাহ করতে না পারে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সকল পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। তোমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে দুর্নীতি এবং লুটপাট করার জন্য নয়, জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যাতে সরবরাহ করতে পারো, তেল গ্যাস যাতে সরবরাহ করতে পারো, সেজন্য তোমাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। আপনারা ক্ষমতায় বসে আপনাদের সন্তানরা লুটপাট করবে, বিভিন্ন মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করবে, এটার জন্য কেউ আপনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখবে না। ফলে নগরবাসী এখনো ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। যাত্রাবাড়ি থেকে কারেন্ট থাকে না? নাই। যাত্রাবাড়িতে কারেন্ট থাকে না, যাত্রাবাড়িতে গ্যাস থাকে না। আমরা জানি এই যাত্রাবাড়ি গণ অভ্যুত্থানের অন্যতম হটস্পট ছিল। আজকে মঞ্চে আমাদের শহীদ পরিবারের সদস্যরা বসে রয়েছেন, জুলাই যোদ্ধা যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা চোখ হারিয়েছেন, তারা বসে রয়েছেন। এখানে মাদ্রাসার ছাত্ররা এসেছেন, আলেম ওলামারা এসেছেন। আপনারা ভূমিকা রেখেছিলেন গণ অভ্যুত্থানে, আপনাদের ভূমিকার কারণে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সফল হয়েছিল। সেই বিচার কিন্তু আমরা এখনো পাই নাই। অন্তর্বর্তী সরকারের সময় যে বিচার যতটুকু হয়েছিল ততটুকুই রয়েছে এই সরকার। অন্তর্বর্তী সরকারের পরে কোনো কার্যক্রম করতে পারে নাই। প্রিয় বন্ধুগণ, এখানে শহীদ পরিবাররা আছে কিসের জন্য? বিচারের জন্য। আমরা সংস্কার চাই এবং আমরা বিচারও চাই। সংস্কার এবং বিচার ছাড়া, আমরা সংস্কার এবং বিচার ছাড়া আমরা এই সরকারের কোনো ম্যান্ডেট নাই আমরা মনে করি। 5ই আগস্ট আপনারা দেখেছেন যে দিল্লিতে একটা প্রেস ব্রিফিং হয়েছে। খুনি শেখ হাসিনা সরকার একটা প্রেস ব্রিফিং করে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দিল্লি অবস্থান নিয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম তারেক রহমানের সরকার এর কোনো জবাবদিহিতা নিশ্চিত করতে পারে নাই। এবং যদি জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে, তাহলে তারেক রহমানের ভারত সফর কোনোভাবেই এদেশের জনগণ মেনে নেবে না। দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এসেছে, দেশের গণতন্ত্র বিচার ব্যবস্থার উপর আঘাত এসেছে। এবং আমরা দেখতে পেলাম এই সরকার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে নাই। ফলে আমরা স্পষ্টভাবে বলতে চাই, তারেক রহমানের হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকতে পারছে না। তারা যেই জাতীয়তাবাদের কথা বলে, সেই জাতীয়তাবাদের কথা বলে তারা সীমান্ত হত্যা বন্ধ করতে পারে নাই। তারা যদি এখন ভারতের সাথে আপোষ করে, তারা যদি ভারতে সফর করে,
তার মানে দেশের জনগণ ভেবে নেবে যেই জাতীয়তাবাদের রাজনীতি জিয়াউর রহমান করেছে, যেই জাতীয়তাবাদের রাজনীতি বেগম জিয়া করেছে, সেই জাতীয়তাবাদের ধারক বাহক জনাক তারেক রহমান নন। ফলে আমরা বলতে চাই আজকের এই গণসমাবেশ থেকে যে জুলাই গণ অভ্যুত্থানের বিচার নিশ্চিত করতে হবে, খুনিদের বিচার নিশ্চিত করতে হবে, সংস্কার নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে বিদ্যুৎ দিতে হবে, বিদ্যুতের দাম কমাতে হবে, গ্যাসের দাম কমাতে হবে এবং চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। কিভাবে কমাবেন আমরা জানি না, কোনো অজুহাত দেওয়া চলবে না। আপনাদেরকে হয় ক্ষমা চাইতে হবে, নয় সেগুলার দাম কমাতে হবে। কারণ নির্বাচনের আগে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা তেলের দাম, বিদ্যুতের দাম আপনারা কমাবেন এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। ফলে আমরা আজকের সমাবেশ থেকে আমরা বলতে চাই যে এখানে আমাদের ইসাক ভাই আছেন, তার নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপি নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের আসিফ মাহমুদ, যিনি স্থানীয় সরকার দায়িত্বে থাকার সময় ঢাকা শহরের মানুষের জন্য অনেক কাজ করেছেন। উনিও আপনাদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং আমাদের এই মহানগরের যারা নেতৃবৃন্দ রয়েছেন, ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক শক্তি, নারী শক্তি, আপনারা সকলে ঢাকা মহানগর দক্ষিণকে শক্তিশালী করুন। এই ঢাকা মহানগর দক্ষিণ থেকে আগামীর আন্দোলনের নেতৃত্ব দিবে এনসিপি। জনগণকে সাথে নিয়ে আপনারা এই তেল, গ্যাস, বিদ্যুৎ এটার দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলুন। ইনশাল্লাহ আমরা জনগণের পক্ষে থাকব, যেভাবে জুলাই গণ অভ্যুত্থানে আমরা ছিলাম সেভাবে আমরা থাকব। এই ইনকিলাব ইনকিলাব, ক্ষমতা না জনতা, ইয়াপস না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, অ্যাকশন টু অ্যাকশন, এই চাঁদাবাজির বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইরা দে, এই গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইরা দে, এই গ্যাস দে, বিদ্যুৎ দে, এই তেল দে, পানি দে, গ্যাস দে, বিদ্যুৎ দে, এই গণভোটের গণরায় এই বাস্তবায়ন করতে হবে। এই গণভোটের গণরায়, গণভোটের গণরায়, এই হামলা করে এই আন্দোলন, এই মামলা দিয়ে এই আন্দোলন, এই ভয় দেখিয়ে এই আন্দোলন, এই অ্যাকশন টু অ্যাকশন, এই এনসিপির অ্যাকশন, এই চাঁদাবাজের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, এই তেল দে, বিদ্যুৎ দে, এই গ্যাস দে, বিদ্যুৎ দে, এই গ্যাস দে, পানি দে, এই তেল দে, বিদ্যুৎ দে, এই গণভোটের গণরায় এই বাস্তবায়ন করতে হবে। এই গণভোটের গণরায় এই বাস্তবায়ন করতে হবে। আমরা সবাই হাদি হব, এই যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব। তুমি কে আমি কে, এই তুমি কে আমি কে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, এই ক্ষমতা না জনতা, এই দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা, ইনকিলাব ইনকিলাব। এই গণসমাবেশে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানে এই যাত্রাবাড়িতে আমাদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি মহানগর দক্ষিণের
সকল নেতাকর্মীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এই যাত্রাবাড়ি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই যেই সড়কে আমরা দাঁড়িয়ে আছি, এই সড়ক একজন শহীদের নামে, এবং এই যাত্রাবাড়িতে আশেপাশের প্রত্যেকটা অলিগলিতে জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। গণঅভ্যুত্থানের সময় আমার বাসা ছিল কাজলায়। আমি নিজের চোখে 17 জুলাই থেকে দেখেছি যে এখানে মাদ্রাসার শিক্ষার্থীরা, সাধারণ জনগণ, আমাদের অভিভাবকরা কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, কিভাবে দখলে রেখেছিলেন। যখন ইন্টারনেট বন্ধ করে দিয়ে সমানে গণহত্যা চালানো হলো, আমরা গুম অবস্থায় ছিলাম। তখন বের হয়ে এসে জানতে পারলাম শেখ হাসিনার সরকার সারা দেশ নিয়ন্ত্রণ নিতে পারলেও এই যাত্রাবাড়িকে কিন্তু আপনারা নিয়ন্ত্রণে নিতে দেন নাই। এই যাত্রাবাড়ি জুলাই গণঅভ্যুত্থানে সর্বপ্রথম স্বাধীন হওয়া অঞ্চল। আগামী দিনেও এই যাত্রাবাড়ি আমাদের গণভোটের রায় বাস্তবায়ন সহ এই দেশের মানুষের জন্য গণতান্ত্রিক লড়াইয়ে, রাজনৈতিক লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা আমাদের বিশ্বাস। বন্ধুগণ, আমরা গত 5 মাস ধরে একটা নতুন সরকার দেখছি। এর আগে প্রায় 1.5 বছর ধরে আমাদেরকে প্রতিদিন শুনতে হয়েছে যে নির্বাচন হলে নাকি সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদেরকে আরও শুনতে হয়েছে যে যাদের পেটে ভাত নাই তারা সংস্কারের কি বুঝবে। তো তারা নাকি ক্ষমতায় আসলে আমাদের পেটে ভাত থাকবে, তারপরে মানুষজন ভালোভাবে থাকবে, ফ্যামিলি কার্ড, এই কার্ড, ওই কার্ড, নানা কার্ড পাওয়া যাবে। তো তারা ক্ষমতায় আসলো, আজকে 5 মাস শেষ, 6 মাস হতে চললো। এখন সংস্কার তো নাই, গ্যাস বিদ্যুৎও নাই, পেটে ভাতও নাই। তো মাশাল্লাহ, তারা যেই পেটে ভাতের কথা বলতো, আলহামদুলিল্লাহ তারা আসার পর এখন কোনো কিছুই আর জনগণের কাছে সহজলভ্য নাই। আমরা আজকে এই প্রোগ্রামে আসার আগে একটা নিউজ দেখতেছিলাম। আমরা তো অন্তর্বর্তী সরকারের সময় থেকে শুরু করে চাঁদাবাজির বিভিন্ন অভিনব কৌশল, অভিনব উপায় শুনছি, নিউজে দেখছি। আজকে আসার আগে একটা নিউজে দেখছিলাম, আপনারাও দেখেছেন সম্ভবত, যে কোনো একটা গ্রামে জমিতে গরু মহিষ চড়াইতে হইল। গরু মহিষকে ঘাস খাওয়ায় না, চড়াইতে হইলেও ছাত্রদলকে চাঁদা দিতে হয়। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি সম্ভবত রাষ্ট্রপতি হবেন, তিনি নির্বাচনের আগে বলেছিলেন যে তারা ক্ষমতায় আসলে বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। তো তারা কিন্তু তাদের কথা রেখেছেন। বছরের 6 মাসও হয় নাই, কিন্তু ছাত্রদলের, যুবদলের, বিএনপির অলরেডি চাঁদাবাজির মাধ্যমে 50 লাখ কর্মসংস্থান নিশ্চিত হয়ে গেছে। চাঁদাবাজি করে তাদের ফ্যামিলি চলতেছে, তাদের পেট চলতেছে। সাধারণ মানুষ জাহান্নামে যাক। আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা শুনছি, প্রায় 6 মাস হয়ে গেল, এখন আমরা কোনো ডেট পাই নাই, কিন্তু আমরা শুনছি যে সামনে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন হবে। আমরা আশা করেছিলাম জুলাই সনদ অনুযায়ী, গণভোটের রায় অনুযায়ী সংস্কারের মাধ্যমে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পরে এই নির্বাচনগুলো সংগঠিত হবে। তাহলে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড আশা করতে পারতাম। দেখেন, রাষ্ট্রপতি নির্বাচন হবে, জুলাই সনদে বিএনপিও কিন্তু স্বাক্ষর করে এসেছে। সেখানে বলা আছে যে রাষ্ট্রপতি নির্বাচনের 70 অনুচ্ছেদ কার্যকর থাকবে না। তো বিএনপি আগের অবস্থাতেই, আগের ব্যবস্থার মধ্য দিয়ে আবার রাষ্ট্রপতি নির্বাচন করছে। এখানে একটা আইওয়াস হচ্ছে, সবার সামনে নির্বাচন হবে, ভোট হবে, কিন্তু সরকার দলের 213 জন এমপি তারা কিন্তু দলের বাইরে, দল যাকে ঠিক করে দিবে তার বাইরে ভোট দিতে পারবে না। ভোট দিলে তাদের সংসদ সদস্য পদ থাকবে না। আমরা চেয়েছিলাম, এবং জুলাই সনদে সবাই এগ্রি করেছে, যে রাষ্ট্রপতি নির্বাচনে 70 অনুচ্ছেদ কার্যকর হবে না এবং এমপিরা যে কাউকে ভোট দিতে পারবে। যদি সেরকম পরিস্থিতি হতো, সংস্কারের পরে এই নির্বাচনটা হতো, তাহলে আমরা দেশের জন্য সত্যিকার অর্থে
দলমতের ঊর্ধ্বে একজন রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য ব্যক্তিকে সম্ভবত রাষ্ট্রপতি দেখতে পেতাম, কিন্তু দুঃখজনক যে জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, আমাদেরকে আবারও একজন দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতির জায়গায় দেখতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে আপনারা ইতিমধ্যে জানেন যে বিএনপি সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। কিছু কিছু ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদেও প্রশাসক নিয়োগ করা হয়েছে। জেলা পরিষদগুলোতে প্রায় সবগুলোতেই প্রশাসক নিয়োগ করা হয়েছে। বিএনপি গত 17 বছর সংস্কারের কথা বলে রাজনীতি করে আসছে, গণতন্ত্রের কথা বলে রাজনীতি করে আসছে, অথচ দেখেন তাদের প্রশাসকরা সরকারি টাকায়, সিটি কর্পোরেশনের টাকায়, এক পাশে সিটি কর্পোরেশনের লোগো, আরেক পাশে বিএনপির দলীয় লোগো, তারপরে তার বড় ছবি দিয়ে সারা ঢাকায় পোস্টারিং করে ছড়িয়ে ফেলেছে। এদিকেও আশেপাশে পোস্টার খুঁজলে পাওয়া যাবে। সরকারি টাকায়, সিটি কর্পোরেশনের তহবিলের টাকায় নিজের নির্বাচনী প্রচারণা করে, এটা কিসের গণতন্ত্র? আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে দাবি করেছি, কোনো প্রশাসক, যাদেরকে প্রশাসক দেওয়া হয়েছে, কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে, এই নির্বাচনটা আবারও একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে থেকে যাবে। এবং আমরা আবারও দেখছি এই নির্বাচন প্রক্রিয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার মধ্য দিয়ে, দলীয়করণ করার মধ্য দিয়ে আমাদের মধ্যে কিন্তু জনগণের মধ্যে একটা শঙ্কা তৈরি হচ্ছে যে এবার যেমন জনগণ ভোট দিতে পেরেছে, 5 বছর পরে কি সাধারণ মানুষ ভোট দিতে পারবে কিনা। তো স্থানীয় সরকার নির্বাচনে বোঝা যাবে যে 5 বছর পরে আমরা ভোট দিতে পারবো কি পারবো না। সংগ্রামী উপস্থিতি, আমরা বর্ডারের ওপার থেকে শুনি শেখ হাসিনা বাংলাদেশে আসতে চায়। আওয়ামী লীগের বিভিন্ন নেতারা সাক্ষাৎকার দিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা বাংলাদেশে আসতে চায়। এই বিষয়ে তো কেউ দ্বিমত করতেছে না, আমরাও চাই আপনারা আসেন। এই যে আমাদের মঞ্চে শহীদ পরিবারের সদস্যরা আছেন, মঞ্চের সামনে শহীদ পরিবারের সদস্যরা আছেন, আমাদের মায়েরা আছেন, তারা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেন যে তাদের সন্তানের হত্যার জন্য যারা দায়ী তাদের যেন বিচার নিশ্চিত হয়। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে সেই বিচার নিশ্চিত হওয়ার জন্য, সেই বিচার নিশ্চিত করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। আমরা ইদানিং শুনছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাবেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি মনে করে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ী যারা এখনো ভারতের আশ্রয়ে আছে, যারা ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে এই সাক্ষাৎকার, তারপরে প্রেস ব্রিফিং করে যাচ্ছে, এবং সর্বশেষ ওসমান হাদির খুনিরা যারা ভারতের হাতে বন্দী অবস্থায় আছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, এইটাই এই দেশের জনগণের সাথে গাদ্দারি হবে। তাদেরকে আগে বাংলাদেশে ফিরিয়ে আনেন, তাদের ফাঁসির রায় কার্যকর করেন, বিচার নিশ্চিত করেন, তারপরে ভারতের সাথে সুসম্পর্ক হতে পারে। যারা এতদিন এখানে ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছিল, যারা এখনো গণহত্যাকারীদেরকে সহযোগিতা করে যাচ্ছে, এই গণহত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের সাথে কোনো সুসম্পর্ক হতে পারে না। সংগ্রামী উপস্থিতি, এই যাত্রাবাড়িতে আপনারা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে সফলভাবে স্বাধীন করেছিলেন, আগামীর বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন সহ আমাদের গণতান্ত্রিক এবং রাজনৈতিক লড়াইয়ে সেই শক্তিশালী ভূমিকায় আপনারা এখানে উপস্থিত থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যে নতুন বন্দোবস্ত হবে, সেই নতুন বন্দোবস্তে এদেশের মানুষ স্বাধীনতা পাবে, সার্বভৌমত্ব পাবে, গণতন্ত্র পাবে। কিন্তু বাংলাদেশের মানুষ কি সেটা পাচ্ছে? আজকে সারা দেশ চাঁদাবাজির সংগ্রামে পরিণত হয়েছে। আজকে ঘরে ঘরে নেতা কর্মীদের উপর জুলুম করা হচ্ছে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হচ্ছে। কিসের জন্য হামলা করা হচ্ছে? নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে,
আজকে ঘরে ঘরে নাসিরউদ্দিন পাটোয়ারি তৈরি হয়ে গিয়েছে, আজকে ঘরে ঘরে সচিব ভুইয়া তৈরি হয়ে গিয়েছে, আজকে ঘরে ঘরে নাহিদ ইসলাম তৈরি হয়ে গিয়েছে। আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আমরা স্বৈর শাসন দেখেছি, কিন্তু দিল্লির রক্ষিতা কোন পতিতার শাসন বাংলাদেশের জনগণ মেনে নিতে পারেনি বলে এই বাংলার মস্তক থেকে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিল। আপনারা কি চান না এই যে আমাদের মঞ্চে শহীদ পরিবাররা উপস্থিত আছে, সেই সমস্ত শহীদ পরিবারদের সন্তানদের বিচার এই বাংলার মাটিতে সন্ত্রাসীদের বিচার করা হোক? আপনারা কি চান না? আপনারা কি চান? আমরা চাই এই ভারতীয় উপমহাদেশে যে সমস্ত সন্ত্রাসী খুনি হাসিনার নেতৃত্বে পালিয়ে আশ্রয় নিয়েছে তাদেরকে বাংলার মাটিতে ধরে এনে তাদের বিচার কার্যকর করতে দেখতে চাই। আজকে কয়েকদিন আগে বিএনপির মহাসচিব একটি স্লোগান দিয়েছিল, সেই স্লোগানটা আপনারা আমার সাথে ধরেন। হ্যাঁ, ধরবেন? সবাই ধরবেন তো? গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এই সরকারের দরকার নাই। গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে। গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে। গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে। এইটা কিন্তু আমার স্লোগান নয়। কিছুদিন আগে বিএনপির মহাসচিব এই স্লোগানটি দিয়েছেন ফ্যাসিবাদ খুনি হাসিনার বিরুদ্ধে। আজকে কি বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ আছে, গ্যাস আছে? তাহলে এই সরকারের কোনো দরকার আছে? সকলে প্রস্তুতি নেন, সময় সংক্ষিপ্ত, বক্তব্য আর দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ দীপ্ত চেতনায় উজ্জীবিত হয়ে আগ্রাসী অপসংস্কৃতি প্রতিরোধ, বিপন্ন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ড গণতন্ত্রকে রক্ষার আহ্বান জানিয়ে এনসিপিতে আজকে যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব। সারা দেশে কোনো পার্টি আছে? বাংলাদেশে এখন ব্যর্থদের বা ফেলটুসদের পুরস্কৃত করার একটা প্রবণতা তৈরি হয়েছে। শুরু হয়েছে কোথা থেকে? একজন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে গতকাল পর্যন্ত ছিলেন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন চরমভাবে ব্যর্থ একজন স্বরাষ্ট্রমন্ত্রী। তার সময়ে বাংলাদেশে চাঁদাবাজির স্বর্গরাজ্য বাংলাদেশ পরিণত হয়েছে, মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, বাংলাদেশে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। তারপর দেখলাম তাকে প্রমোশন দিয়ে স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী বানানো হলো। আমরা জানতে চাই ব্যর্থতার কি পুরস্কার হবে নাকি শাস্তি হবে? বাংলাদেশের ফ্যাসিস্ট কাঠামো এখনো আছে। বাংলাদেশে যেই ধরনের পেশি শক্তির রাজনীতি, যেই ধরনের চাঁদা নির্ভর রাজনীতি এখনো আছে। এই যাত্রাবাড়ি থেকে কত টাকা চাঁদা দেওয়া হয় এই যাত্রাবাড়ির ব্যবসায়ী ভাইরা জানেন। এই সামনে আছে যাত্রাবাড়ি আড়ত, যাত্রাবাড়ি আড়তদারের ব্যবসায়ীরা জানেন। এইখানে বাস স্ট্যান্ডের ভাইরা জানেন, মার্কেটের ভাইরা জানেন যে কত টাকা তাদের চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজি, এই লুটতরাজ করার জন্য আমার এই যাত্রাবাড়িতে 50-এর অধিক ভাই বোন শহীদ হয় নাই। আমার ভাইয়েরা জীবন দিয়েছিলেন একটা নতুন বাংলাদেশের স্বপ্নে। আমার ভাইয়েরা জীবন দিয়েছিলেন বাংলাদেশে আর কখনো কোনো চাঁদাবাজের উত্থান হবে না, বাংলাদেশে আবার কখনো দলীয়করণের রাজনীতি হবে না, বাংলাদেশে আবার কখনো 17 বছর মজলুম ছিলাম এই যুক্তি দিয়ে জুলুম করব, এই ধরনের বাংলাদেশের রাজনীতি হবে না। এই জন্যই বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম একটা নতুন বয়ান যে আমরা 17 বছর মজলুম ছিলাম, এই জন্য এখন আমরা যা ইচ্ছা তা করব। এখন আমরা চাঁদা তুলব, এখন আমরা ব্যবসা দখল করব, এখন আমরা লুটতরাজ করব, এখন আমরা বিদ্যুৎ কোম্পানির, তেলের কোম্পানি,
ব্যবসায়ীদের সাথে কমিশন খাইয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলবো। বাংলাদেশে তেল থাকবে না, গ্যাস থাকবে না, বিদ্যুৎ থাকবে না, কিন্তু আমরা রাজকীয় আসনে বসে থাকবো। ওই ধরনের যে মানসিকতা, এই মানসিকতাকে কবর দিয়ে বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে। কেউ যদি মনে করে ওই কবরের ভূত আবার বাংলাদেশে জাগিয়ে তুলবে, তাহলে তিনি বোকার স্বর্গে বসবাস করছেন। শুধুমাত্র ওই কার্ডের দোহাই দিয়ে জনগণকে বোকা বানানো যাবে না। নিজেই জনগণের ইতিহাসে রাস্তা করে নিক্ষেপিত হবেন। আমরা শুধু বলবো যে এই দেশের জনগণ, আপনারা কার্ডের রাজনীতি করতে চাইলে জনগণকে বিদ্যুতের কার্ড দেন। আপনারা কার্ডের রাজনীতি করতে চাইলে আমার মা বোনদেরকে গ্যাসের কার্ড দেন। আপনারা কার্ডের রাজনীতি করতে চাইলে চাঁদাবাজি মুক্ত কার্ডের ব্যবস্থা করে দেন, যে আমি বাংলাদেশের নাগরিক, আমার আইডি কার্ড থাকলে, আমার বাংলাদেশের নাগরিক এই পরিচয় থাকলে আমার সাথে কেউ চাঁদাবাজি করবে না, এইটা নিশ্চিত করেন। আপনার কাছে আর কোনো কার্ডের রাজনীতি কেউ দেখতে চায় না। বাংলাদেশ একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হইতে হবে। এই কথা বইলা আপনি বাংলাদেশে আসছেন ছাত্র জনতার রক্তের উপর দিয়ে। 17 বছর আপনি বাংলাদেশে ঢুকতে পারেন নাই মানবিক কারণে। আমরা আপনার প্রতি শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল, কারণ আপনিও জুলুমের শিকার হয়েছেন। কিন্তু 17 বছর জুলুমের শিকার হয়ে আপনি যদি নতুন করে জুলুম করতে চান, মানুষ কোনো জালিমের দ্বারাও জুলুমের শিকার হইতে চায় না, কোনো মজলুমের দ্বারাও আর জুলুমের শিকার হইতে চায় না। আমরা চাইবো একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সঠিক পথে আসুন, জনগণের কাছে জবাবদিহিতা করেন, দলীয়করণ বন্ধ করেন, জনগণের গ্যাস, বিদ্যুৎ, জ্বালানির সমস্যা সমাধান করেন, এই চাঁদাবাজি, দুর্নীতিবাজির বন্ধ করেন, একটা সুন্দর বাংলাদেশের পথে যাত্রা শুরু করেন। এইটা যদি করতে পারেন তাহলে বাংলাদেশের রাজনীতি সুন্দর হবে, আমরাও আপনাদের সহযোগিতা করতে পারবো। আর যদি না করেন, আমরা রাজপথে দাঁড়াবো, আমরা আবার রাজপথে দাঁড়াবো, আমরা চাঁদাবাজদের প্রতিহত করব। সেই ক্ষেত্রে কয়জন আলিফের চোখ আপনারা তুলে নিতে পারেন আমরা আবারও দেখতে চাই। তো ইনশাআল্লাহ একটা সুন্দর বাংলাদেশের যাত্রায় আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।